কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা যে নগদ প্রবাহ বিবরণীর যে প্লেলিস্টটা রেডি করছি তার তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বোর্ডের সিকিউ প্রশ্ন একেবারে এ টু জেড আজকে সলভ করব। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আজকে আমরা একটু সলভ করি। তো এই প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আপনাদের সম্পদগুলো দেয়া আছে এই পাশে, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ঋণ দেয়া আছে এবং মূলধন অর্থাৎ দায় এবং মূলধনগুলো এই পাশে দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আর এই পাশে যদি আমরা একটু দেখি তাহলে কিছু অন্যান্য তথ্য অর্থাৎ সমন্বয় সমূহ আমাদের এই পাশে দেয়া আছে, যেখানে অবচয় দেয়া আছে, নিট মুনাফা দেয়া আছে, নতুন আসবাবপত্র ক্রয়ের টাকা দেয়া আছে, আসবাবপত্র বিক্রয়ের টাকা দেয়া আছে, যার ক্রয় মূল্য ছিল এত টাকা, পঞ্জীভূত অবচয় এত টাকা, 6,000 টাকা অধিহাংশ, মোট 8,000 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু করেছি, নগদে লভ্যাংশ প্রদান করেছি। তাহলে এই বিষয়গুলো আমাদের দেয়া আছে এবং আমাদের দেখেন ক নম্বরে আমাদেরকে বলেছে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো। আপনারা যারা প্রথম পত্রের অবচয় অধ্যায়টা করেছেন তারা বিক্রয়জনিত লাভ ক্ষতি সম্পর্কে হয়তো একটু আইডিয়া আপনাদের আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবচয় চ্যাপ্টারে আসতে পারে, অবচয়ের এমসিকিউতে আসতে পারে এবং নগদ প্রবাহ বিবরণীতেও আসছে। এবং আপনাদের আরও একটা কথা আমি বলে রাখতে চাই, এই যে বিক্রয়জনিত লাভ ক্ষতি, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটানা 8 বছর এই প্রশ্নটা পরীক্ষায় দিয়েছিল, ভর্তি পরীক্ষায়। তাহলে এটা আমরা একটু দেখার ট্রাই করি। তার আগে একটু বেসিক আমাদেরকে জানতে হবে, অনেকে হয়তো জানেন না যে আসবাবপত্র বা সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে ভাইয়া এইরকম। বিক্রয় থেকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে বই মূল্য। বিক্রয় থেকে কাকে বাদ দিয়ে দিব আমরা? বিক্রয় থেকে আমরা বই মূল্যকে বাদ দিয়ে দিব। তাহলেই এই যে সম্পদ বা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো চলেন এটা আমরা এখন খাতায় কিভাবে প্রেজেন্ট করব আমরা দেখি। তাহলে এটা আপনারা ছক কেটেও করতে পারেন। আমি একটু সময় স্বল্পতা এবং দ্রুততার জন্য আমি ছক কাটছি না, আমি জাস্ট এমনি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা বিবরণ টাকা ছক করতে পারেন। তাহলে আপনারা সুন্দর করে এইভাবে ক নাম্বার দিবেন, দিয়ে লিখবেন, এখানে একটা হেডিং দিবেন যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, হ্যাঁ এই ক্ষতি বা নির্ণয় করব আমরা, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে বিক্রয়, কত টাকায় আমরা বিক্রয় করেছি সেটা। তাহলে আমরা লিখি বিক্রয়। বিক্রয় টাকাটা আমরা একটু 2 নম্বর যে কলাম সেখানে লিখব। আমরা যে আসবাবপত্রটা বিক্রি করেছি সেটার বিক্রয় মূল্য ছিল কত টাকা? 800 টাকা। তাহলে এখানে আমরা লিখি একটু দূর করে 800 টাকা লিখলাম। এই বিক্রয় থেকে ভাইয়া বাদ দিতে হবে কাকে? বাদ দিব আমরা সেই আসবাবপত্রের বই মূল্যকে বাদ দিব। কাকে? বই মূল্যকে। এখন ভাইয়া বই মূল্যটা আমরা কিভাবে বের করব? বই মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা যে আসবাবপত্রটা বিক্রি করেছি সেই আসবাবপত্রের ক্রয় মূল্য কত ছিল দেখেন তো। আসবাবপত্র বিক্রয় এত টাকা, যার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা। তাহলে আমরা লিখি এখানে ক্রয় মূল্য 5,000 টাকা। ক্রয় মূল্য ছিল কত? 5,000 টাকা, এখানে লিখবো। তারপরে দেখি তো এটার পঞ্জীভূত অবচয় কত ছিল? 4,000 টাকা। তাহলে আমরা কি জানি? ক্রয় মূল্য থেকে পঞ্জীভূত অবচয়কে কি করে দিতে হবে? ক্রয় মূল্য থেকে আমাদেরকে পঞ্জীভূত অবচয় যে 4,000 টাকা এটাকে মাইনাস করে দিতে হবে, তাই না? তাহলে আমরা বই মূল্য পাবো। তাহলে আমরা দেখি তো ভাইয়া, বই মূল্য 5,000 থেকে 4,000 বাদ দিলে থাকবে কত? 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে আমার বই মূল্য। তাহলে বিক্রয়ের টাকা কত? 800 টাকা। ভাইয়া বই মূল্যের টাকা কত? 1,000 টাকা। তাহলে আমাদের কাজ কি হবে এখন? বিক্রয় থেকে বই মূল্যকে মাইনাস করতে হবে। তাহলে 800 থেকে 1,000 কে মাইনাস করলে কত থাকে? 200। ভাইয়া মাইনাস 200 থাকে, তাই না? কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, দ্যাট মিন্স মাইনাস হবে। তাহলে যেহেতু উত্তরটা মাইনাসে বের হয়েছে, এটার অর্থ হচ্ছে ভাইয়া আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি হয়েছে। কি হয়েছে? আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি হয়েছে, ঠিক আছে? যদি প্লাস আসতো তাহলে আমি বলতাম যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ হয়েছে, তাই না? তাহলে এই যে আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি আমরা বের করে ফেলতে পারলাম। এবারে যদি আমরা একটু পরবর্তী খ নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাই, এখানে আমাদেরকে বলছে পরিচালন কার্যক্রম বাবদ নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে বলেছে, কিন্তু প্রশ্নে আমাকে বলেনি যে প্রত্যক্ষ পদ্ধতি না পরোক্ষ পদ্ধতি, এটা কিন্তু ভাইয়া বলেনি, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে নির্ণয় করা যায়। তো কখন আমি পরোক্ষ পদ্ধতিটা ফলো করব দেখি। যেহেতু প্রশ্নে কিছু বলেনি, দেখেন প্রশ্নে কিন্তু নিট মুনাফা দেয়া আছে। তাহলে আমরা প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম ভাইয়া, প্রশ্নে যদি নিট মুনাফা দেয়া থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্নটা
পরোক্ষ পদ্ধতিতে সলভ করতে হবে। তাহলে আমরা পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করি খ নম্বরে। তার জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে একটা সুন্দর করে একটা ছক টেনে নিই। আচ্ছা সরি, বারবার মিস্টেক হচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর করে কি করব, একটা ছক টেনে নিই। যেভাবে আমাদের ছক কাটতে হয় আমরা একটা ছক করে নিই। আচ্ছা, বিবরণ আর আমাদের টাকার ঘর থাকবে দুইটা। এই যে হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো টাকা টাকা। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে একটা হেডিং দিতে হবে যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে, কি নির্ণয় করতে যাচ্ছি আমরা? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে যাচ্ছি। তাহলে লিখি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এটা লেখার ফলে আমাদের ম্যাথটা শুরু হয় কি দিয়ে ভাইয়া? নেট লাভ বা মুনাফা দিয়ে কিন্তু অঙ্ক শুরু হয়। তাহলে প্রশ্নে দেখি তো আমাদের নেট লাভ বা মুনাফা কি দেয়া আছে? প্রশ্নে আছে কত? 21,000 টাকা। তাহলে এটাকে আমরা লিখবো কোথায়? এটাকে আমরা এখানে লিখে রাখি 21,000 টাকা। এবার এর সাথে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? সমন্বয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখি সমন্বয় সমূহ। ভাইয়া আমরা কি জানি? এই যে নিট মুনাফা, এই নিট মুনাফার সাথে যে অনগদ যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর কি করব আমরা? সমন্বয় করে ফেলবো, তাই না? তাহলে আমরা এই সমন্বয়টা করতে যে যারা ভুলে গেছি আমরা, অর্থাৎ এই জিনিসটাকে আমরা ফলো করব, তাই না? দেখেন আমরা প্রথম 2 ক্লাসে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি, এই জিনিসটা ফলো করব। নিট আই দেয়া আছে, এর সাথে সমন্বয় করব কি? অবচয়, অবলোপন এগুলো থাকলে যোগ করব, বিক্রয়জনিত ক্ষতি আমাদের প্রশ্নে আছে যোগ করব, সম্পদ বিক্রয়জনিত লাভ থাকলে বাদ, চলতি সম্পত্তি হ্রাস হলে প্লাস, চলতি সম্পদ বৃদ্ধি হলে মাইনাস, চলতি দায় বৃদ্ধি হলে প্লাস, চলতি দায় হ্রাস পেলে মাইনাস। দ্যাটস আমাদের অঙ্কটা, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি, অঙ্কটা করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে চলে আসি। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? আমরা দেখি তো প্রশ্নে কোনো অবচয় দেওয়া আছে? প্রশ্নে আমরা একটু দেখি তো। এই যে দেখেন, অন্যান্য তথ্যের মধ্যে যদি আমি যাই, 18 সালের অবচয় দেওয়া আছে কত? 14,000 টাকা। তাহলে অবচয় থাকলে কি করতে হয়? যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে লিখি আমরা অবচয় কত টাকা? এখানে 14,000 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখি তো, আমরা একটা সম্পদ বিক্রয় করেছি না? তাহলে সম্পদ যেহেতু বিক্রয় করেছি, তাহলে সম্পদ বিক্রয়জনিত লাভ হলো না ক্ষতি হলো আমাদের অঙ্কে? আমরা জানি আমাদের অঙ্কে কি হয়েছে, দেখেন তো। এই যে আমরা যদি এখানে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হয়েছে 200 টাকা। তো আমাদের যদি ক্ষতি হয় তাহলে আমরা কি লিখবো? ক্ষতি হলে প্লাস করব, তাই না ভাইয়া? তাহলে এখানে লিখবো আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি। হ্যাঁ, আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কি করতে হবে? প্লাস করতে হবে 200 টাকা। ওকে, তাহলে গেল। এরপরে আমরা দেখব চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো পরিচালন কার্যক্রমের ভিতরে আসবে। তাহলে আমরা এখানে চলে আসি। নগদ প্রবাহ বিবরণী যেহেতু করছি, এই নগদ নিয়ে আমাদের কোনো কাজ এখন আমি আপাতত করব না, এটার কাজ পরে হবে। তাহলে আমাদের অঙ্ক শুরু হবে কই থেকে? এই যে প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ আমার ছিল 15,000, 17 সালে 18 সালে হয়ে গেছে 18,000। তার মানে 15 থেকে 18 হয়ে গেল। দ্যাট মিনস আমার চলতি সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে কত টাকা? 3,000 টাকা। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস করব। তাহলে আমরা এখানে লিখি প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা ভাইয়া? 3,000 টাকা, তাই না? এটা হইলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাই আমরা, দেখেন মজুত পণ্য একটি চলতি সম্পদ, ছিল 30,000 হয়েছে 31,000, কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি হলে কি করব? মাইনাস করব। লিখব মজুত পণ্য বৃদ্ধি, লিখব মজুত পণ্য বৃদ্ধি কত টাকা? 1,000 টাকা। তাহলে আমরা মাইনাস করে দিব। ওকে, এরপরে আসি আমরা, কি বলছে দেখেন তো। আসবাবপত্র কি চলতি সম্পদ? না। বিনিয়োগ কি চলতি সম্পদ? না। পুঞ্জীভূত অবচয় এটি সম্পদ না, এটা বিপরীত সম্পদ, সে কারণে এখানে দেখানো হয়েছে।
তাহলে আমাদের চলতি সম্পদের কাজ শেষ। এরপর আমরা দায়ে চলে আসি, দেখি তো ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ তো ভাইয়া দীর্ঘমেয়াদী দায়, সে কারণে আসবে না। চলতি দায় আছে কিনা আমরা দেখি। সাধারণ শেয়ার মূলধন, এটা তো মালিকানা সত্ত্ব, শেয়ার অধিহার মালিকানা সত্ত্ব, সংরক্ষিত আয় মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখানে কোনো প্রকার চলতি দায়ও দেখতে পেলাম না। তাহলে চলতি সম্পদগুলোকে কিন্তু আমরা অলরেডি কি করে ফেলেছি, আমরা ইনক্লুড করে ফেলেছি। তাহলে আমাদের মোটামুটি কিন্তু অঙ্ক শেষ পরিচালন কার্যক্রম। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি, এখানে কত আসে 14,200। 14,200 থেকে 3 আর 1 4,000 যখন বাদ দিব তাহলে থাকে 10,200 টাকা। এখানে কত থাকে 10,200 টাকা। কি ফিগার, প্লাস ফিগার। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করে দিই তাহলে কত হবে, 21 আর 10 কত 31,000, 31,200, 31,200 টাকা। তাহলে এটাকে আমাদেরকে এখন কি লিখতে হবে, যেহেতু অঙ্কটা একেবারে রেজাল্ট আমার চলে আসছে, এখানে লিখেছিলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এখন আমরা লিখব, এখানে লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। কি লিখব, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। এই তো আমাদের অঙ্ক শেষ এই পর্যন্ত। আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আশা করি এই পর্যন্ত সকলে ক্লিয়ার। তাহলে আমাদের খ নাম্বারটাও শেষ হয়ে গেল। এবার আমরা দেখি আমাদের যে পরের যে ম্যাপটা সেটাতে কি বলছে। দেখেন গ নাম্বারে বলেছে বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে এখানে পরিচালন হয়ে গেছে, এখানে জাস্ট বিনিয়োগ এবং অর্থায়নটা আপনাকে দেখাতে বলেছে। তাহলে আমরা এটা করে ফেলি, সুন্দর করে একটা ছক এঁকে ফেলি, আবারও সেম ছক আমাদের ইউজ হবে। তাহলে আমরা এটা করে ফেলি। এই যে তাহলে এখানে আমরা লিখি বিবরণ, টাকা টাকা। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা করব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আচ্ছা, তাহলে বিনিয়োগ কার্যক্রমের হতে নগদ প্রবাহের ভেতরে ভাই কি যায়, আমরা জানি সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, বিনিয়োগ ক্রয় বিনিয়োগ বিক্রয়, তাই না? এই জিনিসগুলো যায় আমাদের। তাহলে আমরা একটু প্রশ্নে খুঁজি তো। আগে এখানে দেখি কোন আমরা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এর ভেতরে আছে কিনা। হ্যাঁ, অন্যান্য তথ্য এই জায়গাটাতে আমরা ফোকাস দিব, কারণ এখানে আমাদের আপডেট তথ্যটা এখানে থাকে। যদি এখানে আমরা আপডেট তথ্য খুঁজে পাই দেন এটা নিয়ে আমরা কাজ করব। দেখি স্থায়ী সম্পদ দেখি, অবশ্যই না। নেট মুনাফা হয়ে গেছে। এই যে নতুন আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। এই যে দেখেন আসবাবপত্র কিনেছি, তাহলে আসবাবপত্র স্থায়ী সম্পদ। তাহলে এখানে আমরা লিখি আসবাবপত্র ক্রয় 30,000, পেয়ে গেছি স্থায়ী সম্পদ। আসবাবপত্র কি করেছি, ক্রয় করেছি। ভাইয়া আসবাবপত্র কিনছি, তাহলে আসবাবপত্র স্থায়ী সম্পদ, কিনলাম, বিনিয়োগে আসলো। আচ্ছা, আসবাবপত্র কিনলে টাকা আসে না, যায়, নগদ টাকা চলে যায়, সে কারণে -30,000। আশা করি বুঝছেন। পরে যাই আসবাবপত্র বিক্রয়। এই যে দেখেন স্থায়ী সম্পদ বিক্রি করছি, কত টাকা, 800 টাকায় বিক্রি করছি। জাস্ট এতটুকু দেখলেই হবে। তাহলে আসবাবপত্র কি করেছি, বিক্রি করেছি। ভাইয়া বলেন তো আসবাবপত্র যদি আমরা বিক্রয় করি আমার টাকা আসে না, যায়? আসবাবপত্র বিক্রি করলে অবশ্যই বিক্রি করলে টাকা আসে 800 টাকা, সে কারণে +800। ডান এই পর্যন্ত। এরপরে যাই তো দেখি আর কোন স্থায়ী সম্পদের কোনো কিছু আছে কিনা। অধিহার সহ শেয়ার ইস্যু, এটা অর্থায়নে যাবে। নগদ লভ্যাংশ অর্থায়নে যাবে। তাহলে এর ভেতরে আমি আর স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় পেলাম না। এবার আমরা এখানে চলে আসি, দেখি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র নামে একটা স্থায়ী সম্পদ আছে, যার কাজ অলরেডি আমরা করে ফেলেছি, সেজন্য এটার কোনো কাজ নাই। এই যে দেখেন বিনিয়োগ, তাহলে বিনিয়োগটা যাবে বিনিয়োগ কার্যক্রমে। দেখেন বিনিয়োগ আপনার ছিল কত টাকা, 30,000 টাকা। এখন বিনিয়োগ হয়েছে কত, 32,000 টাকা। তাহলে ভাইয়া বিনিয়োগ কি হয়েছে, বিনিয়োগ আমার বেড়ে গেছে। ভাইয়া বলেন তো বিনিয়োগ কখন আপনার বাড়ে, বিনিয়োগ একটা সম্পদ, সেটা বেড়ে গেছে। তাহলে সম্পদ কখন বাড়ে, যখন আমরা বিনিয়োগ করি বা বিনিয়োগটা ক্রয় করি তখন, তাই না? অর্থাৎ আমার কত টাকা বেড়েছে বিনিয়োগ, 2,000 টাকা আমার বিনিয়োগ বেড়েছে। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া মানে আমার নগদ টাকা চলে গেছে, বিনিয়োগ
করেছি আমি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, বিনিয়োগ বেড়ে গেছে। দ্যাট মিনস বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে আমাদেরকে লিখতে হবে কি বিনিয়োগ। বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ আমরা এখানে লিখতে পারি ক্রয়। হ্যাঁ কত টাকা ভাইয়া? 2000 টাকার বিনিয়োগ ক্রয় করেছি, সে কারণে 2000 টাকা আমার চলে গেছে এবং বিনিয়োগ বেড়ে গেছে। ওকে, এই যে গেল। এরপরে কি আর স্থায়ী সম্পদ আছে আমাদের? দেখি তো, আর কি স্থায়ী সম্পদ আছে? না, আর কোনো স্থায়ী সম্পদ নাই। তার মানে এই কাজ আমাদের এখানেই শেষ। তাহলে এটা যদি করি তাহলে কত থাকে? 30 থেকে 2000 বাদ দিলে 28000, 28000 এর সাথে 800 যোগ করলে থাকে এখানে 28800 টাকা। তাহলে এটাকে আমরা কি বলবো? বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এটাকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ওকে, তাহলে এটাকে ক্লোজ করে দিই আমরা, যেহেতু শুধু বিনিয়োগ আর অর্থায়ন বলেছে, তাহলে বিনিয়োগ হয়ে গেল। এবার আমরা যাই, আপনি চাইলে একটা ছকে করতে পারেন, চাইলে আরেকটা ছকেও করতে পারেন, কোনো সমস্যা নাই, জায়গা আছে, আমরা এখানে করে ফেলি। এবার আমরা লিখি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ 80। তাহলে ভাইয়া অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের ভেতরে কি যাবে ভাইয়া? শেয়ার ইস্যু, অর্থাৎ মূলধন সংগ্রহগুলো, শেয়ার ইস্যু, ঋণপত্র বিক্রয়, ঋণ গ্রহণ, তাই না, লভ্যাংশ প্রদান, এই জিনিসগুলো এর ভেতরে যাবে। তাহলে আমরা দেখি তো প্রশ্নে কিছু আছে কিনা। আগে আমরা এই জায়গায় অন্যান্য তথ্যটা দেখি কিছু পাই কিনা এর ভেতরে। তাহলে অবচয় এই পর্যন্ত কাজ শেষ। এখানে আসি আমরা, 6000 টাকা অধিহার সহ মোট 8000 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু। আচ্ছা, 6000 টাকা অধিহার সহ, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা শেয়ার ইস্যু করে কত টাকা পেয়েছি। 6000 টাকা অধিহার সহ মোট 8000 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি শেয়ার ইস্যু করে কত টাকা পেয়েছি? শেয়ার ইস্যু করা মানে বিক্রি করা, তাহলে শেয়ার বিক্রি করে আমি মোট 8000 টাকা পেয়েছি। তাহলে আমার কাজ হবে 8000 টাকা নিয়ে। ওকে, তাহলে আমরা লিখবো শেয়ার ইস্যু 8000 টাকা। হ্যাঁ, বোঝা গেছে ভাইয়া? শেয়ার ইস্যু কত টাকা? শেয়ার ইস্যু 8000 টাকা। তার মানে আমার এখানে ফ্যাক্ট হচ্ছে আমি শেয়ার বিক্রি করে কত টাকা পেয়েছি সেই জিনিসটা আমার এখানে আসবে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের বলেছে নগদ লভ্যাংশ প্রদান 16000 টাকা প্রদান করে দিচ্ছি, তাহলে চলে গেছে নগদ লভ্যাংশ, নগদ টাকা চলে গেছে 16000। তাহলে এটাকে আমরা এখানে আসবে নগদ লভ্যাংশ প্রদান। আমরা জানি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিই, তাহলে সেটা এখানে আসবে কত টাকা? 16000 টাকা। কি হবে? মাইনাস হবে। হয়েছে? আচ্ছা, এরপরে এখানে চলে আসি, এই যে ব্যাংক ঋণ, এই যে ঋণ গ্রহণ, শেয়ার ইস্যু করা এবং ঋণ গ্রহণ করা, এগুলোই তো অর্থায়নের কাজ, তাই না? তাহলে দেখেন, আমার 1 লাখ টাকা ঋণ ছিল, এখন ঋণ হয়ে গেছে 1,10,000 টাকা। তার মানে ঋণ কি হয়েছে ভাইয়া? ঋণ বৃদ্ধি পেয়েছে। ভাইয়া কখন ঋণ বৃদ্ধি পাই? যখন আমরা ঋণ গ্রহণ করি, তাই না? তখন ঋণ বৃদ্ধি পাই। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক ঋণ গ্রহণ, তাই না? আমরা কি লিখবো? ব্যাংক ঋণ গ্রহণ কত টাকা? 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? আর যদি সেটা হ্রাস পেয়ে যেত তাহলে আমরা কি বলতাম? ব্যাংক ঋণ প্রদান। ব্যাংক ঋণ প্রদান করলে টাকা কমে যায়, বুঝতে পেরেছি? তখন মাইনাস হতো। ওকে, আচ্ছা দেখি তো আর কোনো অর্থায়ন কার্যক্রম আছে কিনা এখানে। আচ্ছা, এই যে সাধারণ শেয়ার মূলধন বলেছে না 22,000 টাকা, তো এটার কাজ তো আমরা করে ফেলেছি অলরেডি, তাই না? আবার দেখেন শেয়ার অধিহার বলেছে, এই অধিহারের কাজও আমরা করে ফেলেছি। ভাইয়া কোথায় করে ফেলেছি? এই যে দেখেন, যেখানে আপডেট তথ্যটা দেয়া আছে, আমাদের প্রশ্নের আপডেট যে তথ্যটা দেয়া আছে এখানে করে ফেলেছি। দেখেন 6000 টাকা অধিহার সহ মোট 8000 টাকা মূল্যের শেয়ার ইস্যু। তার মানে দেখেন আমরা অধিহারকেও ইনক্লুড করেছি এবং এই যে শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু, এটাকেও কিন্তু আমরা ইনক্লুড করে ফেলেছি, তাই না? 6000 টাকা অধিহার সহ মোট 8000 টাকা। তার মানে কি 6000 টাকা অধিহার আর বাকি যে 2000 টাকা এটা হচ্ছে শেয়ার ইস্যুর টাকা। তার মানে এই দুইটার কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, সেজন্য এটার আর কাজ করার দরকার নাই। এই দুইটার কাজ আমরা অলরেডি করে ফেলেছি। দেখেন এই যে 2000 টাকা বেড়েছে আর এই যে দেখেন 6000 টাকা বেড়েছে, তাই না? তাহলে এই জিনিসগুলো যেহেতু আমাদের এখানে আপডেট একটা তথ্য দেয়া আছে, সে কারণে আমরা এটা দেখে করলেই হয়ে যাবে, আমার অঙ্কের আর বক্সে দেখার দরকার নাই। তাহলে আমরা যে শেয়ার ইস্যুটা করেছি এখানে দেখেন, এই যে শেয়ার ইস্যু, এর ভেতরেই আমাদের অধিহার আছে এবং শেয়ার ইস্যু বাবদ কত টাকা পেয়েছি সেটা আছে।
সেটাকে আর এক্সট্রা করে লেখার দরকার নাই। তাহলে আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ। দেখি তো আর কিছু আছে কিনা। আর কিছু নাই, আমাদের অঙ্ক কিন্তু ভাইয়া প্রায় শেষ। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখন কি করব? ও আচ্ছা, আরেকটা কথা আপনাদের আসতে পারে ভাইয়া, এই যে সংরক্ষিত আয়, ভাইয়া এই সংরক্ষিত আয়টাকে আমরা দিব কিনা? ভাইয়া এই সংরক্ষিত আয় কিভাবে সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় নেট মুনাফা থেকে, তাই না? এটা সৃষ্টি হয় কোথায় থেকে? এটা সৃষ্টি হয় নেট মুনাফা থেকে। ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা এই প্রশ্নে যখন পরিচালন কার্যক্রম করি তখন এখানে কি নেট মুনাফাকে ইনক্লুড করেছি না আমরা? এই যে দেখেন নেট লাভকে ইনক্লুড করেছি না? দ্যাট মিন্স ওটার কাজ কিন্তু আমাদের করা হয়ে গেছে, আমাদেরকে আর এক্সট্রা করে এখানে সংরক্ষিত আয় নিয়ে কাজ করার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই সংরক্ষিত আয়ের কাজও কিন্তু আমাদের ডান, এগুলো আমাদের সবকিছু ডান হয়ে গেছে। তাহলে আমাদের আর কিচ্ছু নাই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা শুধু বাকি আছে। তাহলে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি, দেখি কত হয় এখান থেকে। 8 আর 10 কত? 18। 18 থেকে 16 বাদ দিলে কত থাকে? 2000 টাকা থাকে। দিয়ে এটাকে কি করে দিব? ক্লোজ করে দিব। আর এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। কি লিখব? বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই যে হয়ে গেল। তাহলে দেখেন প্রশ্নটা কিন্তু দেখতে অনেকটা কঠিন ছিল আমাদের, তাই না? পুঞ্জীভূত অবচয়, এই ক্রয় করছি, বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো, তাই না? তো কঠিন আসলে কিছুই না, আমরা যদি বাসায় এটা দেখে দেখে একটু প্র্যাকটিস করি 1-2 বার, জিনিসগুলো যদি আমরা বুঝি যে শেয়ার ইস্যু করলে কি হচ্ছে, ঋণ গ্রহণ করলে কি হচ্ছে, লভ্যাংশ প্রদান করলে কি হচ্ছে, সম্পদ বিক্রি করছি, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে কি হচ্ছে, বিক্রয়জনিত লাভ ক্ষতি দেওয়া আছে কি হচ্ছে, এই ব্যাপারগুলোই এখানে বেসিক। আমি বুঝলে ইজিলি আমরা নগদ প্রবাহ থেকে খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা উত্তর করে আসতে পারবো পরীক্ষায়। কিন্তু অনেক ছেলেমেয়ে এগুলো দেখে ভয় করে উত্তর করে না, সে কারণে আমি সুন্দর করে একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি যাতে করে আপনাদের হেল্প হয়। কারণ এই রিলেটেড কন্টেন্টও খুব কম, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার ছিল। তা আপনাদের যদি কোনো স্পেসিফিক বোর্ড যদি সলভ করে দেওয়ার প্রয়োজন মনে হয়, কঠিন মনে হয়েছে, জাস্ট খালি আমাকে এই ভিডিওর কমেন্টে বলে দিবেন যে ভাই এই বোর্ডের প্রশ্নটা একটু সলভ করে দেন, তাহলে আমি সেটার উপরও ভিডিও করে পরবর্তী ভিডিওগুলোকে আপলোড করব। এই চ্যাপ্টার থেকে আমি আর মোটামুটি 4 থেকে 5টা সিকিউ বানাবো। এগুলো যদি আপনারা একটু সুন্দর করে দেখেন এবং আমার প্রিভিয়াস 2টা ক্লাস এবং এই 3 নাম্বার ক্লাসটা সহ যদি দেখেন, আমি গ্যারেন্টি দিচ্ছি নগদ প্রবাহ বিবরণীতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। তো সবাই ভালো থাকেন, ভিডিওগুলো দেখেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন, তাহলে আরও বেশি আগ্রহ নিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবো। সবাই ভালো থাকেন, শেষ করলাম, আল্লাহ হাফেজ।